ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাস থেকে আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ারের এসএসসি জিডি রিলেটেড যে সমস্ত জিকেগুলো এসেছে সেই প্রত্যেকটা জিকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার সাথে সেই জিকে রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলোও দেখে নেব, যাতে সেই জিকে রিলেটেড বা সেই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা সহজে অ্যাটেন্ড করতে পারি। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? এই পরিকল্পনা কমিশন, আমরা অ্যান্সারটা দেখে নেব, তারপর পরিকল্পনা কমিশন জিনিসটা কি সেটা জেনে নেব। এখানে আছে সেবি, আরবিআই, নবার্ড এবং নীতি আয়োগ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নীতি আয়োগ। এই নীতি আয়োগের পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি। এটি যোজনা কমিশনের পরিবর্তে এই নীতি আয়োগটি আনা হয়। এই নীতি আয়োগের সদর দপ্তর হলো নিউ দিল্লি। আমি যে সমস্ত জিকেগুলো এখানে উল্লেখ করছি প্রত্যেকটা জিকে খুবই ইম্পর্টেন্ট, কেননা এই টপিকটা থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। কাজে এই টপিকটা যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এই টপিক থেকে যে রকমই প্রশ্ন আসুন না কেন আমরা সেটা অ্যাটেন্ড করতে পারবো। এরপরে দেখো নীতি আয়োগের মোট সদস্য সংখ্যা। নীতি আয়োগের মোট সদস্য সংখ্যা হলো 5 জন। নীতি আয়োগ হলো একটি অসাংবিধানিক সংস্থা যার উপাধ্যক্ষ অরবিন্দ পমগড়িয়া, যিনি ছিলেন প্রথম উপাধ্যক্ষ। এই উপাধ্যক্ষকে নিযুক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন তিনি এই উপাধ্যক্ষকে নিয়োগ করবেন। যেমন, তবে এই প্রসঙ্গে বলি, এর যে প্রথম সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন তিনি হলেন সিন্ধু শ্রী খুল্লর, এবং বর্তমান সিইও হলেন সুব্রামনিয়াম, এবং চেয়ারম্যান হলেন নরেন্দ্র মোদী। এরপর আমরা দেখব পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল। এই পরিকল্পনা কমিশন তৈরি হয় 1950 সালে 15ই মার্চ। এর সমাপ্তি ঘটে 2017 সালে 17ই আগস্ট। এই পরিকল্পনা কমিশনের পরিবর্তেই এই নীতি আয়োগটি আনা হয়। 2 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছেন? দেখো, এই ভারতরত্ন বিশেষত যে সমস্ত আমাদের পুরস্কার সম্পর্কিত অধ্যায়গুলো রয়েছে, যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে, এই পুরস্কারগুলো কিন্তু খুবই ভাইটাল। কাজে এই পুরস্কারগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রত্যেকটা ইয়ারেই পুরস্কার থেকে প্রশ্ন আসে। অপশান কি রয়েছে? এমএস শুভলক্ষ্মী, AR রহমান, RD বর্মন, জাকির হোসেন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান এ, অর্থাৎ MS শুভলক্ষ্মী। এরপর আমরা ভারতরত্ন পুরস্কার যেটা, সেই পুরস্কার সম্পর্কে আমরা একটু জেনে নেব। এটি হলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। 1954 সাল থেকে জনসেবা, সাহিত্য, বিজ্ঞান, শিল্প বা যে কোনো মানবিক প্রচেষ্টার ক্ষেত্রে এই ভারতরত্ন পুরস্কারটি চালু হয়েছিল। এই প্রসঙ্গে বলে দিই, 1 বছরে ভারতরত্ন দেওয়া হয় সর্বোচ্চ 3 জন। এখানে ভাড়ার হয়ে গেছে। 1 বছরে সর্বোচ্চ 3 জন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়। এই ভারতরত্ন প্রথম যে 3 জন ব্যক্তি পেয়েছিলেন তারা হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এই ভারতরত্ন প্রদান করেন ভারতের যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির দ্বারা ভারতরত্ন পুরস্কারটি প্রদান করা হয়। প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পেয়েছিলেন শচীন তেন্ডুলকর প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, এবং প্রথম মহিলা ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, 1971 সালে ভারতরত্ন পান। মিসাইল ম্যান হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন APJ আব্দুল কালাম, এবং প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হলেন খান আব্দুল গফ্ফর খান, এবং যিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন তিনি হলেন রাজীব গান্ধী 1991 সালে।
এবং শিল্পপতি যদি বলে JRD টাটা 1992 সালে এই ভারতরত্ন পান। এই ছিল ভারতরত্ন প্রাপক এবং ভারতরত্ন সম্পর্কিত ইম্পর্টেন্ট তথ্য। চলো এরপরে আমরা আসবো 3 নম্বর প্রশ্নে। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? সঙ্গীত একাডেমি পুরস্কার, এই একাডেমি পুরস্কারটাই হচ্ছে যেটা অপর নাম হচ্ছে অস্কার পুরস্কার। ক্লিয়ার? চলো এখানে অপশান কী আছে? ডক্টর অরুণা মোহান্তি, লক্ষ্মী দেবী, ইন্দিরা দেবী, সুরূপা সেন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরূপা সেন, 2018 সালের। ঠিক আছে, দেখো এই অস্কার সম্পর্কিতও দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, সেটা 1 বছর আগে বা 1 বছর আগে থেকে আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেখান থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। কাজে এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই অস্কার পুরস্কার সম্পর্কিত। সাধারণত এটি চলচ্চিত্রের কৃতিত্বের জন্য, চলচ্চিত্র শিল্পের কৃতিত্বের জন্য এই অস্কার পুরস্কারটি দেওয়া হয়। এটি প্রদান করা হয় 1929 সাল থেকে এই অস্কার পুরস্কারটি প্রদান করা হচ্ছে। এই প্রসঙ্গে কয়েকটি পুরস্কার এবং তাদের প্রাপক, কয়েকটি পুরস্কার এবং তাদের ক্ষেত্র, অর্থাৎ কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কবে থেকে দেওয়া হয়, এই কয়েকটা বিষয় আমরা দেখে নেব। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো করলে পরবর্তীকালে আমরা যে কোনো এক্সাম দিই না কেন এর মধ্যে থেকে প্রশ্ন আসবে আশা করা যায়। দেখো নোবেল, পদার্থবিদ্যা, রাসায়নিকবিদ্যা, চিকিৎসাবিদ্যা ও সাহিত্যের ক্ষেত্রে নোবেল দেওয়া হয়। প্রথম যেটা চালু হয়েছিল 1901 থেকে। পরবর্তীকালে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় 1969 সাল থেকে। অস্কার পুরস্কার দেওয়া হচ্ছে চলচ্চিত্র, যেটা আমরা পূর্বেই বললাম 1929 থেকে। আর ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্য, অর্থাৎ 1969 সালে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা 1917 সালে। এরপর গ্র্যামি পুরস্কার, গ্র্যামি পুরস্কারটা মূলত সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় 1959 সাল থেকে। রমন ম্যাগসেস পুরস্কার জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা আর আন্তর্জাতিক বোঝাপড়া উদীয়মান নেতৃত্বের জন্য 1958 সাল থেকে এটি দেওয়া হয়। আর কলিঙ্গ পুরস্কার দেওয়া হচ্ছে বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য 1952 সাল থেকে এই কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় 2003 থেকে গণিতে, এবং ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কলা, সাহিত্য, বিজ্ঞান 1954 সাল থেকে। দেখো পদ্ম পুরস্কার 3টে আছে, একটা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ঠিক আছে, তার মধ্যে পদ্মবিভূষণ দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে, পদ্মভূষণটা দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে, অসাধারণ কাজের ক্ষেত্রে। এই 3টে পুরস্কারই দেওয়া হয় 1954 সাল থেকে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে পদ্মশ্রীটা দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য। এই অসাধারণ কাজের জন্য এই পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ পুরস্কারগুলো দেওয়া হয় মূলত 1954 সাল থেকে। এবার দেখো পরমবীর চক্র, এটি দেওয়া হয়, এটি মূলত সামরিক সম্মান। এটি সেনাবাহিনীর ক্ষেত্রে সাহসিকতার, অসামান্য সাহসিকতার পরিচয়ের ক্ষেত্রে পরমবীর চক্র দেওয়া হয়, যেটা 1947 সাল থেকে দেওয়া হচ্ছে। আর বীর চক্র, এটাও এক প্রকার সামরিক সম্মান, এটি যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য দেওয়া হয় 1947 সাল থেকে। একইভাবে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, যেটা 1965 সাল থেকে দেওয়া হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র উৎকর্ষতার ক্ষেত্রে 1969 সাল। আর অর্জুন পুরস্কার খেলাধুলার প্রশিক্ষণ, অর্থাৎ 1961 সাল। এবং রয়েছে সরস্বতী সম্মান এবং ব্যাস সম্মান। সরস্বতী সম্মান এবং ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে 1991 সাল থেকে। দ্রোণাচার্য পুরস্কার খেলা প্রশিক্ষণের ক্ষেত্রে 1985 সাল থেকে। এবং কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ 1985 সাল থেকে এটি দেওয়া হয়। চলো এরপরে 4 নম্বর যে রয়েছে ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? কি আছে না, ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। 2 নম্বর কি রয়েছে, যেটা নয়, ভুল আছে এটা, সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। তাহলে এটাও ভুল আছে। তাহলে কী অপশানে রয়েছে? ABCD। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ।
এবার আমরা দেখব ব্যাডমিন্টন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য। এই ব্যাডমিন্টন খেলাটি মোট 21 পয়েন্টের খেলা হয়, ক্লিয়ার, এবং জন্ম হয়েছিল 1860 সালে ইংল্যান্ডে। একক কোর্টের পরিমাপ যদি বলা হয়, যে একক কোর্ট রয়েছে এবং দ্বৈত কোর্ট, তার মধ্যে একক কোর্টের পরিমাণ দৈর্ঘ্যটা হচ্ছে 44 ফুট এবং প্রস্থ হচ্ছে যে 17 ফুট, এবং দ্বৈত কোর্ট যদি বলো, দ্বৈত কোর্টের ক্ষেত্রে দৈর্ঘ্য একই থাকে অর্থাৎ ও 44 ফুট এবং প্রস্থ হয়ে যায় 3 ফুট বেড়ে অর্থাৎ 20 ফুট। এই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত কিছু শব্দ দেখে নেব। প্রথমে রয়েছে ব্যাক হ্যান্ড, ফোর হ্যান্ড, তারপর হচ্ছে স্ল্যাশ, হিট, ড্রপ, ডবল ফল্ড ইত্যাদি, ক্লিয়ার। এরপর কারা কারা এই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত? বিশিষ্ট ব্যক্তিগণ হলেন প্রণয় কুমার, দীপঙ্কর ভট্টাচার্য, সাইনা নেওয়াল, পিভি সিন্ধু, ঋতুপর্ণ দাস। এই কজন খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রিভিয়াস ইয়ারও এসছে, আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এই কটা নাম খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। কি কি অপশন রয়েছে? দেখো, জাতীয় সমীক্ষা, আদমশুমারি, সংবিধান এবং জনসংখ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আদমশুমারি। বোঝা গেল? চলো এরপর দেখব আদমশুমারি জিনিসটা কি। এই আমরা আদমশুমারি বলতে এক প্রকার জনগণনা, যেটা চালু হয়েছিল 1872 সাল থেকে। এই আদমশুমারি প্রথম শুরু হয়। এই যে আদমশুমারিটা শুরু হয়েছিল, তখন ভারতের গভর্নর ছিলেন লর্ড মেয়ো, তৎকালীন ভারতের গভর্নর ছিলেন। বোঝা গেল? এরপর দেখো, বিচারকদের অপসারণ বিষয়ে নিম্নের প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। অর্থাৎ যে বিচারক, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত বিচারক রয়েছে, তাদের অপসারণের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক? এখানে কোন কোন বিবৃতি রয়েছে না, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে, অর্থাৎ বিচারকদের অপসারণের জন্য একটি সহজ পদ্ধতি নির্ণয় করা হয়, যেটা কোনোভাবেই সম্ভব নয়। একটা জটিল পদ্ধতি, বিচারকদের তো সহজে অপসারণ করা যায় না। 2 নম্বর কি রয়েছে? বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে, এটা অবশ্যই হবে জটিল পদ্ধতি, এটা একটা। 3 নম্বর রয়েছে বিচারকদের অপসারণের জন্য কোনো পদ্ধতি নির্ধারণ করে না, তাহলে এটাও হবে না। শুধুমাত্র উচ্চ আদালতে বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে। কেন? নিম্ন আদালতে যারা আছে তাদের কি একটা পদ্ধতি অনুসরণ করে না? তাদের কি জটিল প্রক্রিয়া নয়? অবশ্যই। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এই পদ্ধতি একটি জটিল পদ্ধতি নির্ধারণ করে। দেখো এখানে আছে এখানটা হবে ইমপিচমেন্ট। এই ইমপিচমেন্ট এই বিচারপতিদের অপসারণ রিলেটেড যুক্ত। ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে এই বিচারপতিদের অপসারণ করা হয়। দেখো কত নম্বর ধারায় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা হয় না, 124 4 নম্বর ধারায় বিচারপতিদের অপসারণ করা হয়। এই প্রসঙ্গে বলি যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে, যদি বলে কত নম্বর সংবিধানে কত নম্বর ধারায়, তাহলে হয়ে যাবে সংবিধানে 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা হয়েছে, কোর্টের প্রতিষ্ঠা করা হয়েছে। এবার ভারতের যে সুপ্রিম কোর্টটা কত সালে প্রতিষ্ঠিত হয় না, 1950 সালে 28শে জানুয়ারি এই সুপ্রিম কোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর হাইকোর্টের বিচারক তার পদত্যাগপত্র কার কাছে জমা করেন? যদি কোনো হাইকোর্টের বিচারক পদত্যাগ করতে চান, তাহলে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে জমা দিতে হবে, রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এরপর দেখে নেব 7 নম্বর কী রয়েছে, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ONDC হলো একটি উদ্যোগ, ড্যাশের উদ্যোগ, একটি উদ্যোগ নিম্নের কোনটি? আচ্ছা, ONDC বলতে এটা এক প্রকার অ্যাপ, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এই টাইপের। এটা কী জন্য তৈরি করা হয়? এর উদ্দেশ্যটা কি? শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিকাশ, তথ্য এবং
সম্প্রচার মন্ত্রক, নীতি আয়োগ, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিকাশ। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করে সেই সময়ে কতগুলি মৌল ছিল? দেখো এখানে কত নম্বর কী কী অপশান রয়েছে, 36টা, 29টা, 63টা না 47টা। মেন্ডেলিভ যখন তার মৌলগুলো নিয়ে কাজ শুরু করে পর্যায় সারণী তৈরি করছিলেন তখন মৌলের সংখ্যা ছিল 63টা, অর্থাৎ অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো রাশিয়ান রসায়নবিদ মেন্ডেলেভ 1869 সালে সর্বপ্রথম সার্বজনীনভাবে গৃহীত পর্যায় সারণীটি প্রণয়ন করেন। কত সালে না 1869 সালে এই পর্যায় সারণীটি তৈরি করেছিলেন। তিনি পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কিত পর্যায় সারণীটি তৈরি করেন। যেহেতু সেই সময় সকল মৌল আবিষ্কৃত হয়নি তাই পর্যায় সারণী কিছু জায়গা সেই সময় ফাঁকা ছিল। এরপর আমরা এই মৌল সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নেব। দেখো স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ বা গ্যালিয়াম, স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন, ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে অক্সিজেন এবং সিলিকন, আর ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হলো অ্যালুমিনিয়াম। আর বায়ুমণ্ডলে সর্বাপেক্ষা উপস্থিত মৌল হলো হাইড্রোজেন, আর কঠিনতম মৌলিক পদার্থ হলো হীরক, আর সবথেকে ভারী গ্যাস যেটা সেটা হচ্ছে রেডন। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে থাকে আর কোন গ্যাস না হিলিয়াম গ্যাস এই অক্সিজেনের সঙ্গে মিশ্রিত থাকে। তাপ এবং তাপ পরিবাহক অধাতু হচ্ছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন। একটি তড়িৎ ধনাত্মক অধাতু হচ্ছে হাইড্রোজেন। চলো আরও কিছু দেখে নিই। সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। জলের চেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম, লিথিয়াম। ধাতু এবং অধাতু অর্থাৎ যার মধ্যে উভয় ধর্ম বর্তমান, যেটাকে আমরা বলছি ধাতুকল্প, এই ধাতুকল্পের উদাহরণ হচ্ছে যে আর্সেনিক ও অ্যান্টিমনি। সবথেকে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। আর কয়েকটি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন প্রভৃতি। কয়েকটি তড়িৎ ঋণাত্মক যদি মৌল বলে ফ্লোরিন, ক্লোরিন ইত্যাদি। আর নোবেল গ্যাস হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এগুলো হচ্ছে যে নোবেল গ্যাস। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে দুষ্ট মৌল কাকে বলে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। 9 নম্বর কী রয়েছে, ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কী? তাহলে প্রাচীনতম রূপটি হচ্ছে না সংস্কৃত, না পালি, না সিন্ধু, না ব্রাহ্মী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সিন্ধু। 10 নম্বর আছে রঙ্গস্বামী কাপ ড্যাশ খেলার সাথে যুক্ত বা ক্রীড়ার সঙ্গে যুক্ত। দেখো প্রিভিয়াস ইয়ারে যে কোনো ট্রফি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় বলো না কেন, যে কোনো শিফটের কথাই বলো না কেন, এই কাপ রিলেটেড দু একটা প্রশ্ন এসেই গেছে। কাজেই এই কাপগুলো আমাদেরকে প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে অপশান কী কী রয়েছে না ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস না হকি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হকি। চলো এই হকির সঙ্গে যুক্ত আরও কিছু শব্দ আমরা দেখে নেব, অর্থাৎ কাপ দেখে নেব। হকির সঙ্গে যুক্ত আর যে সমস্ত কাপগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে আগা খান কাপ, ধ্যানচাঁদ কাপ আর হচ্ছে রঙ্গস্বামী কাপ। টেনিসের সঙ্গে যুক্ত কাপগুলো হচ্ছে উইম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, গ্র্যান্ড স্ল্যাম কাপ, ডেভিস কাপ, ইউএস ওপেন কাপ ইত্যাদি। ক্লিয়ার? এরপর দেখব ফুটবল। এই ফুটবলের সঙ্গে রিলেটেড কাপগুলো হচ্ছে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি আর নেহেরু কাপ। তার সাথে দেখে নাও ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত রয়েছে থমাস কাপ, আগরওয়াল কাপ, উবের কাপ, কনিকা কাপ, অস্ট্রেলিয়ান কাপ, ইউরোপিয়ান কাপ, ইব্রাহিম রাহিতুল্লাহ কাপ আর
অমৃত দেওয়ান কাপ, এই কটি কাপ রয়েছে? কাজে এই প্রত্যেকটা কাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, বড়স হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা উপজাতির দ্বারা উদযাপিত হয়। নিচে কতগুলি অপশন রয়েছে, কোন উপজাতির দ্বারা এই বড়সটি উদযাপিত হয়? ভার্লি ও কোনকা, সাঁওতাল, গোল্ড ও ভিল আর মুন্ডা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভার্লি ও কোনকা। 12 নম্বর কি রয়েছে? ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাণ। কি কি অপশন রয়েছে? না M3, M2, M1 এবং M4। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ M3। আচ্ছা, সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে? কী কী অপশন রয়েছে? হরিদাস ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিরাও ফুলে আর ঘাসিদাস। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি, অর্থাৎ জ্যোতিরাও ফুলে। চলো আমরা কিছু প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা সম্পর্কে দেখে নেব। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর, যেটা খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে আর্য সমাজ যে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, আর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জোন্স, আর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, আর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তার সাথে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল, এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু 1939 সালে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। চলো এরপরে আমরা দেখব, আচ্ছা কেউ যদি স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নাও এটা একটা। এরপর আমরা জানব মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্যের বিধানসভার মহিলার জন্য কতগুলি আসন সংরক্ষিত। আমাদের যে 2023-এ যে বিলটি পাস হয়েছে, সেখানে লোকসভা এবং রাজ্যের বিধানসভার ক্ষেত্রে মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? কী কী অপশান রয়েছে? 2/3, 1/3, 1/4 না অর্ধেক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1/4। 15 প্রশ্ন কি আছে? অ্যাথলেটিক IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কত সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়? কত সাল থেকে? না 1997, না 93, 95 না 91? এই প্রশ্নের অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1997। চলো দেখে নেব যে IAAF এর পুরো নাম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশন হলো IAAF এর সম্পূর্ণ নাম। এর প্রতিষ্ঠিত হয় 27শে জুলাই 1912 সালে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 16 প্রশ্নটা কী আছে? 2023 সালে 23শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার এর চেয়ারম্যান হিসাবে কে যোগদান করেছিলেন? দেখো এটা এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা এই বছর ইম্পর্টেন্ট নেই, কিন্তু এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ রণবীর কৌর ছিলেন 2023 সালের মে মাসে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে যোগ দিয়েছিলেন। ভারতীয় সংবিধানের ভাগ 4A অনুসারে একজন পিতামাতা অভিভাবকের দায়িত্ব হলো তার মধ্যবর্তী সন্তান বা প্রতিপালককে তার ক্ষেত্রানুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা। এটার মধ্যে বলতে চেয়েছে যে একটি শিশু কত বছর বয়সে তাকে শিক্ষার সুযোগ করে দিতে হবে, এটা তার মা বাবার কর্তব্য। কত নম্বর বয়সে এটা বলা হয়েছে? কত এজে বলা হয়েছে? 6 থেকে 12, না 6 থেকে 14, 2 থেকে 6, না 4 থেকে 14 বছর বয়সের মধ্যে সেই শিক্ষার ব্যবস্থাটা করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেক মা বাবাকে তার শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে পিতামাতার কর্তব্য এবং দায়িত্ব। 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যামুক্ত রাজ্য হিসাবে ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছেন?
তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এটাও দেখো এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ উত্তরপ্রদেশ। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতের কত্থক নৃত্যের কালকা বৃন্দাদিন ঘরানার একজন দিকপাল। ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন হায়দ্রাবাদ, গোয়ালিয়র, লখনৌ না আগ্রা? ইনি ছিলেন অপশান সি, অর্থাৎ লখনৌর বাসিন্দা। 20 নম্বরে কী বলছে? লাস্ট প্রশ্ন, কত সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? তাহলে কত সালে এটি পরিচালিত হয়েছিল? না 1977 সালে এটি পরিচালিত হয়েছিল। ক্লিয়ার? এই হলো আমাদের ফার্স্ট শিফটের যে প্রশ্ন। আমরা পরের ক্লাসে জানবো যে সেকেন্ড শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো। এইরকমভাবে আমরা প্রত্যেকটা শিফট এগিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ।